ছোট্ট একটা গ্রামে এক দর্জি মা তার 5 মেয়ের সাথে থাকত। সে অনেক সুন্দর সেলাই কাজ করতে পারত। গ্রামের সবাই শাড়ি, ব্লাউজ, লেহেঙ্গা, 3 পিস সব তার কাছেই সেলাই করতে দিত, কিন্তু এর বিনিময়ে তাকে খুব অল্প টাকাই দিত, যা দিয়ে তার সংসার ঠিকঠাক ভাবে চলতো না। ফারজানা আন্টি, আমি আপনাকে যেই লেহেঙ্গাটা সেলাই করতে দিয়ে গিয়েছিলাম সেটা কি সেলাই করা হয়ে গিয়েছে? হ্যাঁ মা, হয়ে গিয়েছে। ঠিক আছে ফারজানা আন্টি, এখন আমি আপনাকে আরো একটা লেহেঙ্গা সেলাই করতে দিব। এই দেখুন, এই যে এই ডিজাইনটা, ঠিক এই ডিজাইনের একটা লেহেঙ্গা বানাবেন, একদম সেম টু সেম ডিজাইন, ঠিক আছে? এটা আমি আমার এনগেজমেন্টে পরব, দ্রুত সেলাই করে দিবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি আজ পর্যন্ত আমাকে যতগুলো ডিজাইন দেখিয়েছো, আমি তো তোমাকে ঠিক সেই ডিজাইনেরই অতগুলো লেহেঙ্গা আর 3 পিস সেলাই করে দিয়েছি। এটাও দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এটার প্রাইসটা একটু বেশি পড়বে। আসলে এই ফ্যাব্রিকটা অনেক পিছলা, আর তাছাড়া এটা অনেক দামি ফ্যাব্রিক, তো তাই খুব সাবধানে সেলাই করতে হবে। ফারজানা আন্টি, এইসব নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনি দ্রুত আমার লেহেঙ্গাটা সেলাই করে দিন, আমি আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেব। এই কথা বলে এলিনা তার লেহেঙ্গা নিয়ে সেখান থেকে চলে যায়। টানা 3 দিন পরিশ্রম করে ফারজানা এলিনার জন্য লেহেঙ্গা তৈরি করে। ওই লেহেঙ্গাটার ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল। ওই লেহেঙ্গাটা দেখে তার 5 মেয়ে অনেক খুশি হয়। তখন তার ছোট মেয়ে তাকে বলে, মা মা, এই লেহেঙ্গাটা কত সুন্দর, তোমার হাতে তো জাদু আছে, জাদু। ইস, আমরাও যদি এরকম লেহেঙ্গা পরতে পারতাম। আমাদের মা দর্জি, কিন্তু তবুও আমরা ভালো কাপড় পরতে পারি না। তুমি সবাইকে কত ভালো ভালো কাপড় বানিয়ে দাও, আর আমাদেরকে লোকের বেঁচে যাওয়া কাপড় দিয়ে কাপড় বানিয়ে দাও। আমার এইরকম কাপড় পরতে একটুও ভালো লাগে না। মা, আমি এই লেহেঙ্গাটা একবার একটু পরি, আমার খুব ইচ্ছে করছে এই লেহেঙ্গাটা পরতে। আমি দেখব এই লেহেঙ্গাটা পরে আমাকে কেমন লাগবে। আমি জানি এই লেহেঙ্গাটা পরলে আমাকে একদম প্রিন্সেসের মতো লাগবে। প্লিজ মা, আমাকে এই লেহেঙ্গাটা পরার পারমিশন দাও না প্লিজ। আমি এক গরিব দর্জি মা, নিজের মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারি না। বাচ্চারা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা তো জানো আমি দিনরাত 24 ঘন্টা তোমাদের জন্য পরিশ্রম করি, আর এটা করে আমি কিছু টাকা পাই, আর তা দিয়েই তোমাদের খাওয়াই। তোমরা তো ভালো করেই জানো তোমাদের পড়াশোনার খরচ, খাওয়ার খরচ, এই সব জোগাড় করার পর আমার হাতে আর একটা টাকাও থাকে না। আমারও ইচ্ছে করে তোমাদের ভালো ভালো কাপড় পরাই, কিন্তু আমার কপালটাই এত খারাপ যে আমি তোমাদের ভালো একটা কাপড় পরাতেও পারি না। বাচ্চা, আমি তোমাকে এই লেহেঙ্গাটা পরার পারমিশন দিতেই পারি, কিন্তু এটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে এর ভরপাই আমি করতে পারবো না সোনা। ওফ মা, আমি কি ছোট বাচ্চা যে আমি এটা নষ্ট করে ফেলবো? আমি এটা নষ্ট করব না। আমি জাস্ট 2 মিনিটের জন্য এই লেহেঙ্গাটা পরবো, আবার খুলে রেখে দেব। এই কথা বলে নওশিন ওই ড্রেসটা পরে নেয়। তখনই সেখানে এলিনা চলে আসে, আর নওশিনের গায়ে তার লেহেঙ্গা দেখে প্রচন্ড রেগে যায়। ওহো, তাহলে এখানে এই সবই চলছে? নিজের তো সামর্থ্য নেই নিজের মেয়েদেরকে ভালো কাপড় পরানোর, তাই কাস্টমারদের কাপড় পরাও। আমি যদি ঠিক সময়ে না আসতাম তাহলে তো এটা জানতেই পারতাম না। আমি কারো পরা কাপড় পরি না। তোমার গরিব মেয়ে আমার এনগেজমেন্টের লেহেঙ্গা নষ্ট করে দিয়েছে, এখন এটার ভরপাই তোমাকেই করতে হবে। আমি এই গরিবের পরা কাপড় কখনোই পরবো না। আমি তোমাকে 4 দিন সময় দিচ্ছি। 4 দিনের মধ্যে তুমি আমাকে আমার লেহেঙ্গা ফিরিয়ে দেবে। সেম ফ্যাব্রিক, সেম ডিজাইন, কিন্তু রং এটা না, নীল রঙের লেহেঙ্গা হতে হবে। 4 দিন পরে এসে আমি আমার লেহেঙ্গা নিয়ে যাব, বুঝতে পেরেছো? এই কথা বলে এলিনা রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। এলিনা সেখান থেকে চলে যাওয়ার পর সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। মা, তোমার এই ছোট মেয়ের জন্যই আমাদের এত অপমান সহ্য করতে হলো। যা কিছু হয়েছে সব ওর জন্য হয়েছে।
খুব শখ ছিল না প্রিন্সেস হওয়ার? এখন প্রিন্সেস হয়ে মন ভরেছে? তুই তো জানিস এই ফ্যাব্রিক কত দামি, এত টাকা এখন কোথা থেকে আসবে? উফ, চুপ করো তোমরা। তোমরা অনেক বেশি কথা বলছো। আর আমি এমনিতেই অনেক লজ্জিত। আমার জন্য মায়ের কত বড় লস হয়ে গেল। তাছাড়া আমি তো এই লেহেঙ্গাটার কোনো ক্ষতি করিনি। আমি তো শুধু একবার এটা পরে দেখতে চেয়েছিলাম আমাকে কেমন দেখায়। কিন্তু এই এলিনা তো এই ছোট্ট বিষয়টাকে কত বড় করে দেখছে। ওদের মতো বড় লোকদের কাজই হচ্ছে আমাদের মতো গরিবদের হেনস্থা করা। ওর যখন এতই টাকা, তাহলে দামি বুটিক থেকে কাপড় সেলাই করে না কেন? আমার মার কাছে কেন কাপড় সেলাই করতে দেয়? 1000 টাকার সেলাই 100-200 টাকা দিয়ে সেলাই করে নিয়ে যায়। ওফ, তোমরা চুপ করো। এমনিতেই আমি অনেক ঝামেলার মধ্যে আছি, তার উপর তোমরা 5 বোন সারা দিন কুকুর বেড়ালের মতো লেগে থাকো। আমার আর ভালো লাগে না, সবকিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। এই কথা বলে ফারজানা বাড়ি থেকে বের হয়ে যায়। তার কাছে যেই অল্প কিছু টাকা ছিল সেটা নিয়ে সে কাপড়ের দোকানে যায়। কিন্তু সেখানে গিয়ে সে যখন ওই ফ্যাব্রিকের দাম করে, তখন এর দাম শুনে তার পায়ের নিচের মাটি সরে যায়। এই কাপড়ের 1 গজের দাম 2500 টাকা। লেহেঙ্গা বানাতে 5 গজ কাপড় লাগবে, তাহলে টোটাল কত হলো? 12,500 টাকা। এখন যদি তোমার কাছে 12,500 টাকা থাকে তাহলে তুমি নিয়ে যাও, তা না হলে শুধু শুধু আমার সময় নষ্ট করো না, আমার দোকান থেকে বের হয়ে যাও। হায় খোদা, আমি 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 এখন কি করব? আমার কাছে তো মাত্র 2-3 হাজার টাকা ছিল। আমি তো ভেবেছিলাম এই 2-3 হাজার টাকা দিয়ে কাপড় পেয়ে যাব। এখন তুমি এটার দাম বলছো 12,000 টাকা। 12,500 টাকা তো আমি কোনোদিন একসাথে চোখেও দেখিনি। যদি কাপড় এত দামি হয়ে থাকে তাহলে এর ম্যাটেরিয়াল না জানি কত দামি। এখন এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, তোমার অবস্থা দেখে তো আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এই কাপড় কেনার সামর্থ্য তোমার নেই। এখন শুধু শুধু আমার সময় নষ্ট করো না, বের হয়ে যাও আমার দোকান থেকে। ফারজানা হতাশ হয়ে দোকান থেকে বের হয়ে যায়। কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও ফারজানা বাড়ি ফিরে না। তার 5 মেয়ে তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। তাই তারা 5 জন তার মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কারো কান্নার আওয়াজ শুনতে পায়। তারা ওই কান্নার আওয়াজের পিছু করে। এরপর যখন তারা ওই আওয়াজের উৎস খুঁজে পায় তখন তারা হতবাক হয়ে যায়। আরে, এটা তো ছোট্ট একটা পরী। পরী, তুমি এইভাবে কান্না করছো কেন? এই আগুনের মাঝে দাঁড়িয়েই বা আছো কেন? এই আগুন নিভিয়ে দাও, তা না হলে উড়ে এই আগুন থেকে বাইরে বেরিয়ে আসো। তোমার তো অনেক শক্তি আছে। এগুলো কোনো সাধারণ আগুন না, এটা কালো জাদুকরনির ভয়ানক আগুন। আমি এই আগুন থেকে বের হতে পারবো না। এই আগুন থেকে বের হতে হলে আমার বাগানের 5টা ফুল লাগবে। তোমরা কি আমাকে ওই 5টা ফুল এনে দিতে পারবে? হ্যাঁ, আমরা অবশ্যই এনে দিতে পারবো। এরপর তারা 5 বোন বাগানে যায় আর সেখানে গিয়ে অনেক ধন সম্পদ দেখতে পায়। আপু, এখানে তো অনেক সোনার কয়েন আছে। চলো আমরা এই কয়েনগুলো নিয়ে যাই, তাহলে আমাদের মার আর কষ্ট করতে হবে না। না রে ছোট, আমরা এখানে পরীকে বাঁচাতে এসেছি। এটা নিশ্চয়ই ওই জাদুকরনির ফাঁদ। আমরা ওর ফাঁদে পড়ব না। আমরা পরীকে বাঁচানোর জন্য ফুল নিতে এসেছি, ফুল নিয়েই চলে যাব। এরপর তারা 5 জন পরীর বাগান থেকে 5টা ফুল নিয়ে আসে আর ওই ফুলের সাহায্যে পরী সব আগুন নিভিয়ে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমাদের দর্জি মা তোমাদের খুব ভালো শিক্ষা দিয়েছে। তোমাদের মধ্যে কোনো লোভ নেই। তোমরা যদি ওই ধন সম্পদের লোভে পড়ে যেতে তাহলে এতক্ষণে আমি মারাই যেতাম। তোমরা অনেক ভালো, তাই আমি তোমাদের আর তোমার মায়ের সাহায্য করতে চাই। এই 5টা জাদুর ফুল তোমরা তোমাদের কাছে রেখে দাও। এগুলো তোমরা তোমার মাকে দিও। তোমার মা খুব ভালো সেলাই কাজ জানে। সে যদি তার সেলাই মেশিনের সামনে এই ফুলগুলো রাখে আর মনে মনে কোনো ডিজাইন ভাবে,
তখন তার সামনে ঠিক ওই ডিজাইনেরই লেহেঙ্গা প্রকট হবে। এতে তোমার মায়ের কোনো কষ্টও করতে হবে না, আর ওই লেহেঙ্গাগুলো বিক্রি করে সে অনেক টাকাও পাবে। এরপর 5 বোন পরীকে ধন্যবাদ জানায়। তারপর তারা ওই ফুলগুলো নিয়ে তার মায়ের কাছে যায় আর তাদের মাকে সব ঘটনা খুলে বলে। পরীর কথা মতো ফারজানা তার সেলাই মেশিনের সামনে ওই ফুলগুলো রাখে আর একের পর এক সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গার কথা ভাবতে থাকে। তখনই তার সামনে ওই রকম ডিজাইনের অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা প্রকট হয়। ওগুলো বিক্রি করে সে এলিনাকে তার লেহেঙ্গার টাকা ফিরিয়ে দেয়। এরপর থেকে ফারজানা পরীর জাদুর ফুল দিয়ে ফুলের লেহেঙ্গা বানাতে শুরু করে। সে ওই ফুলের লেহেঙ্গাগুলো তার মেয়েদেরকে পরায় আর বাকি লেহেঙ্গাগুলো বিক্রি করে দেয়। এইভাবে ফুলের লেহেঙ্গা বিক্রি করে ফারজানা আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় আর তাদের জীবনের সকল অভাব দূর হয়ে যায়। আরে ভাইয়া, তোমার মেহেন্দির রংটা তো খুব দারুণ হয়েছে, এর মানে ভাবি তোমাকে অনেক ভালোবাসে। এই কথা শুনে আলী লজ্জায় লাল হয়ে যায়। তখনই সোনিয়ার মা সোনিয়াকে ধমক দিয়ে বলে, বড় ভাইয়ের সাথে মজা করা হচ্ছে, দুষ্ট কোথাকার। আর তাছাড়া তুই ভুল কিছুও বলিসনি। আমার ছেলে এতটাই ভালো যে কেউ তাকে ভালো না বেসে থাকতেই পারবে না। আর তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, বিয়ে বাড়িতে কত কাজ, যা আলীর জন্য হলুদ বাট। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, এত ভালো করে হলুদ বাটবো আর এত ভালো হলুদ বানাবো যেটা মেখে তোমার ছেলে একদম দুধের মতো সাদা হয়ে যাবে। তখন তোমার বউকে তোমার ছেলের সামনে ফিকা ফিকা লাগবে। হা 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 হা। আলী মরিয়মের একমাত্র ছেলে ছিল। এই প্রথম তাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, তাই সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। আলীর বিয়ে ঠিক হয়েছিল আয়শার সাথে। আয়শা দেখতে খুবই সুন্দরী ছিল। আয়শা, দেখ তো এই হারটা তোর ভালো লেগেছে? আর লেহেঙ্গা, কেমন লেহেঙ্গা পরবি তুই? তোর পছন্দ হয়েছে এই লেহেঙ্গা? একদম পারফেক্ট আছে, আমার পছন্দ হয়েছে। তুই মেকআপ আর্টিস্টদের সাথে কথা বলেছিস? তুই কি তাদের বলেছিস 2 জন এক্সট্রা মানুষ আনতে? দেখ, তোর বিয়ে মানে আমার অর্ধেক বিয়ে, তাই তোর সাথে সাথে আমাকেও তো সাজতে হবে। বল, তুই কিন্তু ভালো মেকআপ আর্টিস্ট বুক করিস, কেমন? আরে বাবা হ্যাঁ, মেকআপ আর্টিস্ট বুক করে দিয়েছি আর তাদেরকে 2টা এক্সট্রা লোক আনতেও বলেছি। 2 পরিবারে বিয়ে নিয়ে অনেক হইচই ছিল, সবাই অনেক খুশি ছিল। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর সেই সাথে এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরের শুক্রবারে আয়শা আর আলীর বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সকালে, হায় খোদা, কত লেট হয়ে গিয়েছে, 8টা বেজে গিয়েছে। এই বিয়ে বাড়ির দৌড়াদৌড়িতে তো আমি একদম ভেঙে পড়েছি। এখন তাড়াতাড়ি রান্নাঘরে যাই, রান্না করতে হবে। মরিয়ম বেগম রান্নাঘরে যায়, তখন দেখে, আরে বৌমা, তুমি এত সকালে এখানে কেন? হ্যাঁ মা, আমি সকাল 5টা বাজে উঠেছি। উঠে গোসল করে নামাজ পড়ে ঘরবাড়ি পরিষ্কার করে এখন নাস্তা বানাতে এসেছি। দেখুন, আমার নাস্তা বানানো অনেকটা হয়েও গিয়েছে। আপনার কিছু লাগবে? না না বৌমা, আমার কিচ্ছু লাগবে না। আমার তো ভাগ্য খুলে গিয়েছে যে আমি তোমার মতো বৌমা পেয়েছি। আজকালকার মেয়েরা তো 12টার আগে ঘুম থেকেই উঠে না, সেখানে তুমি ভোর 5টায় ঘুম থেকে উঠে আমার ঘরের সব কাজ করে ফেলেছো। সত্যি বৌমা, তোমার মা বাবা তোমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে। বাকিদের কথা তো আমি জানি না, এখন আমি এই বাড়ির বউ আর এই বাড়ির সকল দায়িত্ব এখন আমার। এখন আপনি শুধু পায়ের উপর পা তুলে বসে থাকবেন আর আমাকে অর্ডার করবেন, আর সাথে সাথে আপনার কাছে ওই জিনিসটা পৌঁছে যাবে। আয়শা বাড়িতে ঢুকতেই সবার মন জয় করে নেয়। আয়শার উপর সবাই অনেক খুশি ছিল। সেই রাতে যখন আলী আয়শার কাছে যায় তখন, না না, আপনি এখন আমার কাছে আসবেন না।
আমি একটা মান্যত করেছিলাম, আমি যদি আপনাকে পাই তাহলে 13 দিন পর্যন্ত অজু ভাঙবো না, আর সিলেটে গিয়ে মাজার জিয়ারত করে আসব। আয়শার এমন কথা শুনে আলী তাকে আর কিছুই বলে না। আলী তার বউয়ের এত সংস্কার দেখে অনেক খুশি হয়। বিয়ের 2 দিন পর তারা হানিমুনে যাওয়ার প্ল্যান করে। হানিমুনে যাওয়ার সময় আয়শা অনেক গয়নাগাটি পরে, আর আলীকেও সোনার আংটি আর চেন পরার জন্য জোরাজোরি করতে থাকে। তখন আলী তাকে জিজ্ঞেস করে যে এত দূরের রাস্তায় এত সোনা পরে যাচ্ছে কেন সে। আরে আমি তো গয়না পরছি ওখানে গিয়ে ছবি তুলবো, ছবিতে আমাকে গয়না পরলে অনেক সুন্দর লাগবে, আর তাছাড়া আমি এত বড় বাড়ির বউ, একটা ভাব আছে না। এখন তুমিও এই সোনার আংটি আর চেনটা পরে নাও, আর জলদি করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তখনই সেখানে মরিয়ম বেগম চলে আসে। আরে বউ, তোরা সিলেটে যাচ্ছিস, এত গয়না পরে যাচ্ছিস কেন? শুনশান এলাকা, না জানি ওখানে কেমন কেমন লোক থাকে, চোর ডাকাতের খপ্পরে পড়লে কি করবি? আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই সব গয়না সহি সালামতে বাড়ি ফিরিয়ে নিয়ে আসব, আর এমনিতেও এটা আমার মান্যত ছিল। ঠিক আছে বৌমা, তাহলে তোমরা সাবধানে যাও, ওখানে পৌঁছে আমাকে কল করো, আর নিজেদের খেয়াল করো, আর উল্টাপাল্টা মানুষ দেখলে 10 হাত দূরেই থেকো। সবার থেকে দোয়া নিয়ে তারা সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্টেশনে যাওয়ার পর তারা আরো 3 জন লোককে দেখতে পায়, যারা কিনা তাদের সাথে সিলেট যাচ্ছিল। এরপর তারা সবাই ট্রেনে বসে সিলেটে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার 2 দিন পরেও আয়শা আর আলীকে রিচ করা যাচ্ছিল না। গত 2 দিন ধরে আয়শা আর আলীর ফোন বন্ধ, আমার তো অনেক ভয় লাগছে। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, ওরা হচ্ছে নতুন দম্পতি, এখন ওরা কত ব্যস্ত বলো, তুমি ওদের বারবার ফোন দিয়ে বিরক্ত করতে চাইছো কেন? এইভাবে আরো 2 দিন কেটে যায়। 3 দিনের দিন আলীর লাশ পাওয়া যায় সিলেটের পাহাড়ের নিচে। কেউ বুঝতেই পারছিল না রোমান্টিক মধুচন্দ্রিমা এত ভয়ঙ্কর মধুচন্দ্রিমায় কিভাবে বদলে গেল। পুলিশরাও দ্রুত কাজ শুরু করে দেয়। পুলিশরা মরিয়ম আর আয়শার কল রেকর্ড চেক করে। কিরে বউ, তোরা পৌঁছে গিয়েছিস? কাল থেকে কল দিচ্ছি, তোদের ফোন বন্ধ। আরে আম্মা, এখানে নেটওয়ার্ক থাকে না, তাই হয়তো ফোন বন্ধ দেখাচ্ছিল। আপনার ছেলে পাহাড়ে ঘুরতে গিয়েছে, আর আমি এখন রুমে বসে আছি। ঠিক আছে, তোরা খাবার খেয়ে নিয়েছিস? আম্মা, আপনার ছেলে খেয়ে নিয়েছে, আর আমি তো রোজা রেখেছিলাম তাই খাইনি, আপনার ছেলে ফিরে আসলে একসাথে খাবো। ঠিক আছে বৌমা, তাহলে তোরা সাবধানে থাকিস। আয়শা মিথ্যা কথা বলল কেন? আমরা তো সিসিটিভি ফুটেজে দেখলাম ও ওর হাজবেন্ডের সাথে খাবার খাচ্ছে। এখানে শাশুড়িকে কেন বলছে রোজা রেখেছে? নিশ্চয়ই এখানে কোনো না কোনো ঝামেলা আছে। তখনই হাবিলদার আয়শার কল রেকর্ডের ফাইল নিয়ে আসে। তখন দেখা যায় আয়শা কয়েকদিন যাবৎ একটা নাম্বারে অনেক বেশি কল দিচ্ছে, আর টানা 1 ঘন্টা যাবৎ কথা বলছে। দেখুন ম্যাডাম, এই নাম্বারগুলোতে আয়শা বারবার কল দিয়েছে আর অনেকক্ষণ পর্যন্ত কথা বলেছে। এই নাম্বারগুলো ট্র্যাক করার চেষ্টা করো। এরপর পুলিশরা আরো জোরদার তদন্ত চালায়। কয়েকদিনের মধ্যেই 2 জন অপরাধীকে গ্রেফতার করা হয়। কিছুদিন পর তারা আরো 1 জন অপরাধীকে গ্রেফতার করে নেয়। অন্যদিকে আয়শা এই সব খবর জানতে পেরে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সে গাজীপুরে চলে যায়। কিন্তু আয়শাকে গাজীপুর থেকেও গ্রেফতার করে আনা হয়। এরপর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন যেই খবর সামনে আসে তা শুনে সবার পায়ের নিচের মাটি সরে যায়। ম্যাডাম, আমি আলীকে একদমই পছন্দ করতাম না। আমি তো আমার বাবার অফিসের কর্মচারী রাজেশকে ভালোবাসতাম। রাজেশ হিন্দু ছিল আর মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল, তাই আমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেয়নি। আমার বাবা আমাকে জোর করে আলীর সাথে বিয়ে দিয়েছিল, তাই আমি আর রাজেশ আলীকে আমাদের পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করি। আমি তোদের 50 লাখ টাকা দিয়েছি, যে কোনো মূল্যে আজকের মধ্যেই আমার কাজ শেষ করতে হবে। সন্ধ্যাবেলায় আমি আলীকে নিয়ে পাহাড়ের উপরে উঠব,
তোরা সেখানেই চলে আসিস। আজকে ওকে ওর বিয়ের শখ মিটিয়ে দেব। সন্ধ্যায় যখন আয়শা আলীকে নিয়ে পাহাড়ের উপরে যায়, তখন সেখানে সেই তিনজন চলে আসে আর আলীকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। পাহাড় থেকে পড়ে আলী মৃত্যুবরণ করে। এই কথা শুনে দেশবাসী হতবাক হয়ে যায়। এরপর পুলিশ সবাইকে জেলে পুরে দেয়। বিশ্বাসঘাতকতা কোনো মানুষকে নয়, বরং পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। ভালোবাসা দরকার, তবে ভালোবেসে একেবারেই অন্ধ হয়ে যাওয়া উচিত না। এই কলিযুগে কার মনে কি আছে তা কেউ বলতে পারে না। তাই সব সময় আমাদের সাবধানে থাকা উচিত, সতর্ক থাকা উচিত।